বিসমিল্লাহির রহমান রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমার বিষয় রাষ্ট্রবিজ্ঞান, বিষয় কোড 231-905, কোর্সের নাম দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা। লেকচার নম্বর 7। লেকচারের শিরোনাম 1971 সালে পাকিস্তান ভঙ্গের কারণ। আর আমি শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন মজুমদার, সহযোগী অধ্যাপক 16তম BCS, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি জিয়া মহিলা কলেজ, ফেনী। প্রথমে আছি প্রাথমিক বক্তব্য বা প্রাক কথা। ব্রিটিশ শাসন ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে উল্লেখযোগ্য অধ্যায় হিসাবে বিবেচিত। 200 বছরের শাসনের পরিসমাপ্তিতে 1947 সালের 14ই আগস্ট ধর্মভিত্তিক জাতীয়তাবাদের ভিত্তি ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে। বাস্তব অবস্থা উপলব্ধি না করে সম্পূর্ণ ধর্মীয় চেতনার ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র নামক রাষ্ট্রের জন্ম। এই রাষ্ট্রটির জন্ম এখানকার জনগণের জন্য অনেক দুর্ভোগ বয়ে নিয়ে আসে। অবাস্তব ও কাল্পনিক চিন্তা থেকে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর দৃষ্টিভঙ্গি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত এই রাষ্ট্র জন্ম লগ্ন থেকে প্রতিবার সমস্যা নিয়ে বিকশিত হতে থাকে। কারণ এ রাষ্ট্রের কর্ণধাররা ভারতের কর্ণধারদের মতো শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় ততটা বলিয়ান ছিলেন না। তাছাড়া পাকিস্তানি শাসকদের মধ্যে প্রবল দেশপ্রেমের অভাব ছিল। তারা জনকল্যাণের দিকে নজর না দিয়ে বরং তাদের কায়েমি স্বার্থ বজায় রাখার জন্য একটা নিজস্ব বলয় তৈরি করে রেখেছিল। রাষ্ট্র পরিচালনায় সাধারণ জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রবেশাধিকার ছিল না। জনগণের অংশগ্রহণকে তারা কোনো সময় ভালোভাবে দেখত না। বাঙালিরা যে স্বপ্ন নিয়ে পাকিস্তানের জন্মকে স্বাগত জানিয়েছিল, স্বপ্ন বাস্তবে রূপ লাভ করেনি। শাসনতন্ত্রে দেশের উভয় অঞ্চলের জন্য সাম্যনীতি গৃহীত হলেও তা বাস্তবে রূপ লাভ করেনি। ফলে বাঙালিরা বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনের মাধ্যমে স্বায়ত্ত শাসনের জন্য জোর দাবি জানাতে থাকে। এরূপ দাবির প্রেক্ষিতেই 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানে ভাঙ্গন ত্বরান্বিত হয়, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এবার আসছি আমরা এই প্রশ্নের বা টপিক্সের শিকনপল কি। পাকিস্তান ভাঙ্গনের প্রেক্ষিত তোমরা জানবে, পাকিস্তান ভঙ্গের কারণ সমূহ জানবে। তার মধ্যে প্রধান প্রধান কারণগুলো হচ্ছে ভৌগোলিক কারণ, সাংস্কৃতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, শিক্ষা ক্ষেত্রে বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, পূর্ব পাকিস্তানের জনগণের প্রতিক্রিয়া। পাকিস্তান ভাঙ্গার প্রেক্ষিত 1947 সালের 14 আগস্ট ধর্মভিত্তিক জাতীয়তাবাদের ভিত্তিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে পাকিস্তান নামক রাষ্ট্রটির জন্ম হয়েছিল। কিন্তু বাঙালি মুসলমানেরা যে স্বপ্ন সম্মুখে রেখে পাকিস্তানের জন্মকে স্বাগত জানিয়েছিল, সেই স্বপ্ন বিভিন্ন অবস্থানের প্রেক্ষিতে বাস্তবে রূপ লাভ করতে পারেনি। পাকিস্তান সৃষ্টির প্রথম থেকেই পশ্চিমা শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানকে নব্য উপনিবেশে পরিণত করে। সংবিধানে দেশের উভয় অঞ্চলের মধ্যে সাম্য নীতি গৃহীত হলেও তা বাস্তবায়িত হয়নি। সর্বোপরি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বাঙালিদের অংশগ্রহণের অধিকার থেকে বঞ্চিত করা হতো। এটি ঐতিহাসিকভাবে সত্য যে পাকিস্তান কখনো একটি জাতি ছিল না। এটি ছিল দুটো দেশ ও জনগোষ্ঠী নিয়ে গঠিত একটি অভিনব রাষ্ট্র, যার একটি ভূখণ্ড অন্যদের দ্বারা শাসিত হতো, অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের শাসন করত। এমনকি ধর্মীয় সাদৃশ্য ছাড়া উভয় অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, আচার আচরণ ও ঐতিহ্য কোনো ক্ষেত্রেই সাদৃশ্য ছিল না। পাকিস্তানি জাতি গঠনের জন্য প্রয়োজন ছিল দুই জনগোষ্ঠীর সমস্বার্থের ভিত্তিতে একটি খাঁটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন করে শাসন ব্যবস্থায় সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা।
কিন্তু তা না করে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী প্রথম থেকেই জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে বাঙালিদের অংশগ্রহণের অধিকারকে অস্বীকার করে, যার ফলে বাঙালিরা বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনের মাধ্যমে স্বায়ত্ত শাসনের জন্য দাবি জানাতে থাকে। এরূপ দাবির পরিপ্রেক্ষিতে সংগঠিত হয়ে 52 ভাষা আন্দোলন, 54 নির্বাচন, 58 সালে সামরিক শাসন, 62 শিক্ষা কমিশন আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান শেষে 70 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠ শাসন লাভ করে। অবশেষে 1971 সালে স্বাধীনতা সংগ্রামের সফল পরিণতিতে পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। পাকিস্তান ভেঙে যাওয়ার কারণ, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে বাঙালিদের অংশগ্রহণের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণের জন্যই পাকিস্তান রাষ্ট্র ভেঙে গিয়েছিল। যে ধর্মীয় অনুভূতি নিয়ে পাকিস্তান সৃষ্টি হয়েছিল তা পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়। পাকিস্তান সৃষ্টির পর থেকে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব বাংলাকে কলোনি হিসাবে মনে করে। তারা রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে পূর্ব পাকিস্তানের জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখে। সেই কারণে পাকিস্তান ভেঙে গিয়েছিল। আর এর পিছনে যে কারণগুলো বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে আমি তোমাদের উদ্দেশ্যে এখন সেগুলো উপস্থাপন করছি। ভৌগোলিক দিক দিয়ে ব্যবধান, ভৌগোলিক দিক দিয়ে পাকিস্তান ছিল একটি অভিনব সৃষ্টি। পাকিস্তান উভয় অংশের মধ্যে 1400 মাইলের মতো ব্যবধান ছিল। মাঝখানে ছিল একটি বিদেশি রাষ্ট্র বা ভারত রাষ্ট্রের অবস্থান। অদ্ভুত ভৌগোলিক অবস্থা দ্বারা পাকিস্তান রাষ্ট্রটিকে দুটো পরস্পর বিরোধী ভাষাভাষী প্রদেশে বিভক্ত করে। সুতরাং এইসব দিক দিয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য হেতু ভাঙ্গন ত্বরান্বিত করে। সাংস্কৃতিক বৈষম্য, ভারত পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক বৈষম্য ছিল। এখন আমি সেই বৈষম্যগুলো তোমাদের উদ্দেশ্যে তুলে ধরছি। এক বা ক, ভাষা কেন্দ্রিক দ্বন্দ্ব। পাকিস্তানের পূর্ব পশ্চিম অংশের মধ্যে সর্বপ্রথম দ্বন্দ্বের সৃষ্টি হয় রাষ্ট্র ভাষাকে কেন্দ্র করে। পাকিস্তানে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী ছিল যথাক্রমে বাংলা 56.40%, পাঞ্জাবি 28.55%, পশতু 3.48, উর্দু 3.27, সিন্ধি 5.47, বেলুচ 1.29, বাকিরা অন্যান্য। এই ক্ষেত্রে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষা বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে না করে পশ্চিমা শাসক গোষ্ঠীর এলিটতান্ত্রিক ভাষা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার উদ্যোগ নেয়। ফলে বাঙালিরা এর বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে। তখন থেকেই ভাষা ভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী চেতনা গড়ে উঠতে থাকে এবং জনগণকে চূড়ান্ত যুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করে। খ, ভাষাগত সংস্কারের মাধ্যমে নির্যাতন। তৎকালীন পাকিস্তানি সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার অপচেষ্টা করার পাশাপাশি বাংলা বর্ণমালাকে সংস্কার এবং বিদেশি ভাষায় বাংলা ভাষা রূপান্তরের ব্যর্থ চেষ্টা চালায়। এক্ষেত্রে 47 সালে আরবি হরফে বাংলা লেখার পদক্ষেপ নেয়। বয়স্ক ছাত্রদের বিনামূল্যে আরবি লেখা বাংলা বই পড়ানো হয়। 1949 সালে ভাষা কমিটি গঠনের পর তারা 1.5 বছর ধরে দীর্ঘ ই, রস্ব, রি, শল্লি, ওই, উম, ইয়, ম, মদিনাস, ঢ, ক্ষীয়, খণ্ডত, বিসর্গ বর্ণ বাদ দিয়ে এজ বর্ণ যুক্ত করার পরামর্শ দেয়। 1968 সালে পুনরায় রোমান হরফে বাংলা লেখার উদ্যোগ গ্রহণ করে। বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির বিরুদ্ধে তাদের গৃহীত পদক্ষেপগুলো কেবল বাঙালি সংস্কৃতির ভিত্তিমূলে আঘাত নয়, বরং পশ্চিমা গোষ্ঠীর এক দৃষ্টতাও বটে। তাই ভাষার প্রশ্নে বাঙালিরা পাকিস্তানিদের সাথে আপোষ করেনি এবং ভাষার অধিকার, মাতৃভাষা পাঠনের আন্দোলনে তারা শরিক হয়েছে। গ, প্রকাশনার উপর নিষেধাজ্ঞা জারি। পূর্ব বাংলার যেসব প্রকাশনা সরকারের বিরুদ্ধাচরণ করে
সরকার সেসব প্রকাশনা বন্ধ ঘোষণা করে। 1966 সালে ইত্তেফাক সহ প্রগতিশীল পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ ঘোষণা করে। 1969 সালে ইয়াহিয়া খানের চক্রান্তে বাংলা ভাষার কতগুলি পুস্তক বাজেয়াপ্ত করা হয় এবং একটি প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। যারা পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায়, অত্যাচার, শোষণের বিরুদ্ধে লিখেছে সে সকল পত্রিকাগুলি বন্ধ করে বা ব্যান করে দিয়েছিল। রবীন্দ্র বিদ্বেষী মনোভাব। বাংলা ভাষাকে শ্রুতি মধুর করার ক্ষেত্রে যে কয়েকজন মনীষী অবদান রেখেছেন তাদের মধ্যে নজরুল, রবীন্দ্রনাথ অন্যতম। রবীন্দ্রনাথের নসরাবলী, গান, নাটক, উপন্যাস, চলচ্চিত্র বাংলা বিকাশের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করেছে। পাকিস্তানি সাম্প্রদায়িক সরকার রবীন্দ্র রচনাবলীর প্রতি ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করে। 1965 সালে বাগবারত যুদ্ধের সময় রবীন্দ্রসঙ্গীত বেতার টেলিভিশনে নিষিদ্ধ ঘোষণা করেন। বস্তুত রবীন্দ্র রচনায় আঘাত দিয়ে সরকার বাঙালি সংস্কৃতিকে আঘাত দেন, কিন্তু বাঙালিরা পাকিস্তানিদের এমন আঘাত সহ্য করেনি, বরং রবীন্দ্রনাথকে এবং তার দর্শনকে, তার চিন্তা চেতনাকে, তার লেখনীকে আরো অধিকতরভাবে গ্রহণ করে বাস্তবায়নের জন্য সচেষ্ট থেকে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তাদের আন্দোলনকে জোরদার করেছিল। সামাজিক ক্ষেত্রে বৈষম্য। পাকিস্তানের দুই অংশের সমাজ কাঠামোয় সামাজিক জীবনধারা ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। একই দেশে অধিবাসী হওয়া সত্ত্বেও ভাষা, সাহিত্য, আচার আচরণ, পোশাক, পরিচয়, আহার বিহার, আবেগ, অনুভূতি, এক কথায় সামাজিক জীবনের সকল ক্ষেত্রে তারা আলাদা ছিল। তাদের মধ্যে কোনো মিল ছিল না। ওই অংশের জনগণের মধ্যে মিল বা মিলনের একমাত্র বাহন ছিল ধর্ম। কিন্তু এই ধর্মকে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তাদের স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসাবে ব্যবহার করে। ফলে পাকিস্তান রাজনীতি সাম্প্রদায়িকতার বিষ বাষ্প থেকে পূর্ব পাকিস্তানের সমাজ ব্যবস্থায় ধর্ম নিরপেক্ষতার জন্ম দেয়। পশ্চিম পাকিস্তানের ধর্মের ক্ষেত্রে অন্ধত্ব, গোড়ামি গ্রহণকে পূর্ব পাকিস্তান গ্রহণ না করে তারা সকল ধর্মের সুযোগ সম্বলিত ধর্ম নিরপেক্ষতার নীতিকে গ্রহণ করেছিল। পশ্চিম পাকিস্তানের মুসলিম শাসক গোষ্ঠী বাঙালিদের পুরোপুরি মুসলমান মনে করত না। এ ভ্রান্ত প্রয়াসে বাঙালিদের খাঁটি মুসলমান বানাবার উদ্দেশ্যে উর্দুকে তাদের উপর চাপিয়ে দিয়েছিল। বাঙালিরা এহেন ঘৃণ্য প্রচেষ্টাকে ভাষা আন্দোলনের মাধ্যমে রুখে দেয়। এর পিছনে যে কারণগুলো হলো সেগুলো তোমার উদ্দেশ্যে আমি আলোচনা করছি। নিত্য প্রয়োজনীয় পণ্য। সামাজিক ক্ষেত্রে দুই অঞ্চলের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ক্ষেত্রে ব্যাপক পার্থক্য বজায় রাখত। যেমন বাঙালিরা যাতে তাদের সীমিত আয় দিয়ে পণ্য সামগ্রী ক্রয় করে তাদের সামাজিক বা চাহিদা পূরণ করতে না পারে। পশ্চিম পাকিস্তানের চালের দাম ছিল 18 টাকা আর পূর্ব পাকিস্তানের চালের মন ছিল 50 টাকা। পশ্চিম পাকিস্তানের গমের দাম ছিল মন প্রতি 10 টাকা, পূর্ব পাকিস্তানের 35 টাকা, যাতে করে বাঙালিরা ক্রয় করতে না পারে এবং বেঁচে থাকতে না পারে। অবকাঠামোগত। রাস্তাঘাট, স্কুল, কলেজ, অফিস, আদালত, হাসপাতাল, ডাকঘর, টেলিফোন, টেলিগ্রাফ, বিদ্যুৎ প্রভৃতি ক্ষেত্রে বাঙালিদের তুলনায় পাকিস্তানিরা বেশি সুযোগ সুবিধা ভোগ করত। আবার বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল পশ্চিমাদের সেবার লক্ষ্যে। যুব সমাজের উন্নতির জন্য পূর্ব পাকিস্তানে কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। সামাজিক সেবামূলক কার্যক্রমে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যাপক বা বিস্তর ব্যবধান ছিল। পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল 5,50,00,000, পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 7,50,00,000। পশ্চিম পাকিস্তানিদের জন্য ডাক্তার ছিল 12,400 জন আর পূর্ব পাকিস্তানের জন্য ছিল 7,600 জন। পশ্চিম পাকিস্তানের পুলিশ স্বাস্থ্য কেন্দ্র ছিল 325টি আর পূর্ব পাকিস্তানে ছিল 88টি। আর শহর উন্নয়ন কেন্দ্র ছিল পশ্চিম পাকিস্তানে 81টি, পূর্ব পাকিস্তানে 52টি। এতে দেখা যায় যে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি হলো সামাজিক সেবার ক্ষেত্রে পূর্ব পাকিস্তান সর্বদা বঞ্চিত হয়েছে। কারণ সামাজিক ক্ষেত্রে তারা এমন এক সংকট তৈরি করেছিল যাতে পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানের সাথে তাল মিলিয়ে সামাজিক প্রগতি নিশ্চিত করে নিজেদের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে, যা পূর্ব পাকিস্তানিদেরকে পশ্চিম পাকিস্তান বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। অর্থনৈতিক বৈষম্য। পাকিস্তান বিভক্তির অন্যতম কারণ ছিল অর্থনৈতিক বৈষম্য। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার সময় পাকিস্তান উভয় অংশের অর্থনৈতিক অবস্থান মোটামুটি সমান ছিল, কিন্তু স্বাধীনতার পর
কয়েক বছরের মধ্যে উভয় অংশে পর্বত সমান অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়। জাতীয় আয়ে সিংহভাগ আসত পূর্ব পাকিস্তানের পাট শিল্প থেকে, অথচ পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য কোনো প্রকার নজর দেওয়া হয়নি। এভাবে অর্থনৈতিক সুযোগ সুবিধার দিক থেকে পূর্ব পাকিস্তান সর্বদা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। পাকিস্তানের রাজধানী পশ্চিম পাকিস্তানে থাকার কারণে এবং সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিদের 90% পশ্চিম পাকিস্তানি হওয়ায় ব্যবসা বাণিজ্যে সরকারি আনুকূল্য পশ্চিম পাকিস্তানি ব্যবসায়ীরা হস্তগত করে। পঞ্চবার্ষিক পরিকল্পনায় জন্য পূর্ব পাকিস্তানের শতকরা 26 থেকে 36 ভাগের বেশি বরাদ্দ দেওয়া হয়নি। অবশিষ্টাংশ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে। পাকিস্তানের বৈদেশিক আয়ের 50% থেকে 79 ভাগ আসত পূর্ব পাকিস্তান থেকে, অর্থাৎ পাকিস্তান বৈদেশিক যে আয় করতো তার 50 থেকে 79 ভাগ আয় আসতো পূর্ব পাকিস্তান থেকে, আর রাজস্ব আয়ের শতকরা 60 ভাগ আসতো পূর্ব পাকিস্তান থেকে, অথচ মাত্র রাজস্ব আয়ের 25 ভাগ ব্যবহার করা হতো পূর্ব পাকিস্তানের জন্য। বৈদেশিক ঋণ সাহায্যের প্রায় শতকরা 70 ভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তান। অর্থনৈতিক এসব কারণ ছাড়াও আরো অনেকগুলো বিষয় রয়েছে যা পাকিস্তানের 24 বছরের ইতিহাস পর্যালোচনা করলে স্পষ্ট হয়ে ওঠে। সমগ্র জাতীয় শিল্প সম্পদের শতকরা 60 ভাগেরও বেশি ছিল পশ্চিমা শাসক গোষ্ঠীর 22 পরিবারের নিয়ন্ত্রণাধীনে। তাছাড়া ব্যাংক ও বীমা শিল্পের শতকরা 75 থেকে 80 ভাগের মালিকানা ছিল পশ্চিম পাকিস্তানি ব্যবসায়ীদের হাতে। ব্যবসা বাণিজ্য লাইসেন্স, পারমিট এবং বৈদেশিক আমদানি রপ্তানির ক্ষেত্রে সকল সুবিধা পশ্চিম পাকিস্তানি ব্যবসায়ীরাই ভোগ করত। প্রথম পঞ্চবার্ষিকী অর্থনৈতিক পরিকল্পনায় পূর্ব পাকিস্তানের জন্য ব্যয় ধরা হয়েছিল সমগ্র বিনিয়োগের মাত্র 26%, দ্বিতীয় পরিকল্পনায় 32%, তৃতীয় পরিকল্পনায় 36%। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বাঙালিদের অংশগ্রহণের অভাবে পাকিস্তানের উভয় অংশের মধ্যে দ্বন্দ্ব বিরোধ অবিসম্ভাবী হয়ে ওঠে। চূড়ান্ত পর্যায়ে পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়। পরিণামে পাকিস্তানের ভাঙ্গন ত্বরান্বিত হয়, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানিরা শতকরা 70 থেকে 70% সম্পদ পশ্চিম পাকিস্তানের সার্বিক অর্থনৈতিক কার্যক্রমে ব্যবহৃত হইলেও পূর্ব পাকিস্তানের মাত্র 30 থেকে 35 ভাগ ব্যবহৃত হয়েছে। ফলে এই অঞ্চলে শিল্প বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে তারা পশ্চাৎপদ ছিল, যার ফলে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতি না হয়ে অবনতির দিকে ধাবিত হয়েছিল। সামরিক ক্ষেত্রে বৈষম্য। সামরিক ক্ষেত্রেও বাঙালিদের অংশগ্রহণ ছিল অত্যন্ত সীমিত। অফিসার ও সৈনিকদের অধিকাংশ ছিল পশ্চিম পাকিস্তানি, ফলে পূর্ব পাকিস্তানের নিরাপত্তার প্রশ্ন বরাবরই ছিল উপেক্ষিত। 1965 সালে পাক ভারত যুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। সশস্ত্র বাহিনীর সকল দপ্তর পশ্চিম পাকিস্তানে ছিল। নিচে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সামরিক অফিসারদের ক্ষেত্রে যে বৈষম্য সেটি তুলে ধরছি। সারণী 1, পদস্থ অফিসার পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। সেনাবাহিনীর ক্ষেত্রে পূর্ব পাকিস্তানে ছিল 14 জন, পশ্চিম পাকিস্তানে ছিল 894 জন অফিসার ছিল। নৌবাহিনীর ক্ষেত্রে অফিসার ছিল 7 জন, পশ্চিম পাকিস্তানে 593 জন। বিমান বাহিনীর ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের পদস্থ অফিসার ছিল 60 জন, পশ্চিম পাকিস্তানে ছিল 640 জন। সারণী 2, সামরিক পদমর্যাদার ব্যক্তিদের পার্সেন্টেজ। পদবি: পশ্চিম পাকিস্তান অফিসারের সংখ্যা, পূর্ব পাকিস্তান অফিসারের সংখ্যা, পূর্ব পাকিস্তানের শতকরা হার। লেফটেন্যান্ট জেনারেল ছিল পশ্চিম পাকিস্তানে 3 জন, পূর্ব পাকিস্তানে 0, শতকরা হার 0। যে মেজর জেনারেল ছিলেন পশ্চিম পাকিস্তানে 20 জন, পূর্ব পাকিস্তান 0, শতকরা হার 0। ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন পশ্চিম পাকিস্তান 34, পূর্ব পাকিস্তান 1, সমান 2.85%। কর্নেল ছিল পশ্চিম পাকিস্তান 49, পূর্ব পাকিস্তান 2%, শতকরা 2।
লেফটেন্যান্ট কর্নেল ছিলেন পশ্চিম পাকিস্তান 198 জন, পূর্ব পাকিস্তান 2 জন, পূর্ব পাকিস্তানের শতকরা হার ছিল 1.33। মেজর পশ্চিম পাকিস্তান ছিলেন 590 জন, পূর্ব পাকিস্তান ছিলেন 10 জন, মোট ছিলেন 1.66%। প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য। পাকিস্তান কেন্দ্রীয় শাসন পরিচালনার ক্ষেত্রে বাঙালিদের অংশগ্রহণ ছিল খুবই নগণ্য। প্রখ্যাত রাজনীতিবিদ সাংবাদিক আবুল নসর আহমেদ আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থে বলেছেন, পাকিস্তান সরকারের 19 জন সচিবের মধ্যে একজনও বাঙালি ছিলেন। 41 জন যুগ্ম সচিবের মধ্যে 38 জন ছিলেন পাকিস্তানি আর 3 জন ছিলেন বাঙালি। 133 জন উপসচিবের মধ্যে 123 জন ছিলেন পশ্চিম পাকিস্তানি এবং 10 জন ছিলেন বাঙালি। আতাউর রহমান খান উল্লেখ করেছেন, কেন্দ্রীয় বৈদেশিক মিশনে রাষ্ট্রদূত সহ বাঙালি প্রথম শ্রেণীর সরকারি কর্মচারী ছিল 48 জন আর পশ্চিম পাকিস্তানি কর্মচারী ছিল 179 জন। এখন আমি 1968 সাল পর্যন্ত অঞ্চল ভিত্তিক উচ্চপদস্থ কর্মচারীদের একটি পরিসংখ্যান তোমাদের উদ্দেশ্যে তুলে ধরছি। সচিব পূর্ব পাকিস্তান 14%, পশ্চিম পাকিস্তান 86%। যুগ্ম সচিব পূর্ব পাকিস্তান 20%, পশ্চিম পাকিস্তান 80%। উপসচিব পূর্ব পাকিস্তান 10%, পশ্চিম পাকিস্তান 90%। অন্যান্য উচ্চপদস্থ কর্মচারী পূর্ব পাকিস্তান 18%, পশ্চিম পাকিস্তান 82%। অর্থাৎ প্রশাসনিক ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিশাল ব্যবধান ছিল। কারণ পশ্চিম পাকিস্তানরা অনুধাবন করেছিল যদি পূর্ব পাকিস্তানদেরকে এই প্রশাসনিক ক্ষেত্রে নিয়োগ করা হয় তাহলে তারা প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাবে এবং তারাই তাদের স্বার্থ দেখতে পারে। এই জন্য পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদেরকে অধস্থন রেখে তারাই ঊর্ধ্বতন পদে আসীন হয়েছে এবং বাঙালিদেরকে সর্বদা নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট থেকেছে। 1955 সালে সরকারি আমলাদের সংখ্যা ছিল সচিব 19 জন মোট, পূর্ব পাকিস্তান 0, পশ্চিম পাকিস্তান 19, শতকরা 0%। যুগ্ম সচিব পশ্চিম পাকিস্তান 3, পূর্ব পাকিস্তান 3, পশ্চিম পাকিস্তান 38, 7.3%। উপসচিব 133, পূর্ব পাকিস্তান 10, পশ্চিম 123, 7.5%। সহকারী সচিব 548 জন, পূর্ব পাকিস্তান 38, পশ্চিম পাকিস্তান 510, শতকরা হার 7%। শিক্ষাক্ষেত্রে বৈষম্য। পূর্ব পাকিস্তানের অর্থ দিয়ে পাকিস্তানে গড়ে তোলা হয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। পূর্ব পাকিস্তানের এইসব শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম পাকিস্তানের তুলনায় ছিল অপর্যাপ্ত। শিক্ষা খাতে পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হতো, যদিও জনসংখ্যার বিচারে পূর্ব পাকিস্তান ছিল সর্বাগ্রে। পাকিস্তান সৃষ্টির পর থেকে পাকিস্তানি শাসক গোষ্ঠী পশ্চিম পাকিস্তানের শিক্ষার প্রসার ঘটানোর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল। পাকিস্তান সরকার তার হীন উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য এই বৈষম্য তৈরি করে। 1955 থেকে 67-68 পর্যন্ত পশ্চিম পাকিস্তানের শিক্ষা খাতে 2,08,4.4 মিলিয়ন রুপি বরাদ্দ হলো। পূর্ব পাকিস্তানে বরাদ্দ হয়েছিল 797.6 মিলিয়ন রুপি, অর্থাৎ 1/3 মাত্র। শিক্ষা খাতে বরাদ্দের ক্ষেত্রে এরূপ বৈষম্যমূলক নীতি অনুসরণ করার ফলে পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রসারে গতি ছিল স্লো। ফলে এখানে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষিত লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। এছাড়াও বৈজ্ঞানিক গবেষণা ও উচ্চশিক্ষার অগ্রগতির সকল পথ রুদ্ধ করে রেখেছিল। শিক্ষা বৈষম্য পাকিস্তানের ভাঙ্গনকে ত্বরান্বিত করেছিল। 1958 সালে আইয়ুব খান ক্ষমতায় এসে ডিসেম্বর মাসে পশ্চিম পাকিস্তানের শিক্ষা সচিব এস.এম. শরীফের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করেন। কমিশন 60 সালে রিপোর্ট পেশ করেন, রাজনীতির ছাত্রদের সক্রিয় অংশগ্রহণের তথ্য প্রদান করেন, শিক্ষার সংকোচন নীতি শুরু করেন এবং প্রতিটি স্কুলে 60% অর্থ সংগৃহীত হবে ছাত্র বেতন থেকে, 20% ব্যবস্থাপনা কমিটি নির্বাহ করবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও সরকার এই নীতি অনুসরণ করবে। সার্বিকভাবে পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানিদের শিক্ষিত করে তোলার মাধ্যমে শাসক ও শাসক শ্রেণী গড়ে তোলার উদ্দেশ্যে পশ্চিম পাকিস্তানিদের লক্ষ্য ছিল। তাদের বয় ছিল
বাঙালিরা শিক্ষিত হলে চাকরি সহ প্রশাসনের সকল ক্ষেত্রে এবং দেশ শাসনে অংশীদারিত্ব দাবি করবে। এই জন্য পূর্ব পাকিস্তান নিরক্ষরতা দূরীকরণে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেনি। 1947 সালে পূর্ব পাকিস্তান স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ছিল পশ্চিম পাকিস্তানের তুলনায় দ্বিগুণ। 1947 থেকে 1968 পর্যন্ত এই 20 বছরে শিক্ষার্থীর সংখ্যা পূর্ব পাকিস্তানে বৃদ্ধি পেয়েছে 5 গুণ আর পশ্চিম পাকিস্তানে বৃদ্ধি পেয়েছে 30 গুণ। অর্থাৎ উভয় অঞ্চলের মধ্যে শিক্ষাক্ষেত্রে ব্যাপক বৈষম্য ত্বরান্বিত হয়েছিল বা ব্যাপক বৈষম্য তৈরি করেছিল। বৈষম্যময় কৃষি উন্নয়ন, কৃষি উন্নয়নের ক্ষেত্রে সরকারি অর্থ বন্টনের ক্ষেত্রে কৃষি প্রধান অঞ্চল হিসাবে পূর্ব পাকিস্তানের বদলে পশ্চিম পাকিস্তানকে অনুগ্রহ করেছে। কৃষিক্ষেত্রে ট্রাক্টর বন্টনে পশ্চিম পাকিস্তানের জন্য দেওয়া হয় 20,069টি আর পূর্ব পাকিস্তানের জন্য দেওয়া হয়েছে 1825টি। এদেশের কৃষকদের ঋণ দেওয়া হয় সমবায় সমিতির মাধ্যমে এবং কৃষি ব্যাংকের মাধ্যমে। 1947-48 সালে সমবায় সমিতির মাধ্যমে বাংলাদেশে 20 লক্ষ টাকা ঋণ প্রদান করেছিল। 1960 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানে কৃষিতে ঋণ দেওয়া হয়েছিল 21,50,00,000 টাকা, কিন্তু পূর্ব পাকিস্তানকে দেওয়া হয় মাত্র 1,32,00,000 টাকার কিছু বেশি মাত্র। অর্থাৎ পূর্ব পাকিস্তানের কৃষি উন্নয়নের জন্য তেমনটা অর্থ বরাদ্দ করেনি। যেই পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তার শতকরা 1% কৃষকের চাহিদা পূরণ করাও সম্ভব ছিল না, কারণ তাদের মূল উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তান যাতে কৃষিতে স্বাবলম্বিতা অর্জন করতে সক্ষম না হয়, তাই তারা কৃষিক্ষেত্রে ঋণ এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধার ক্ষেত্রে সর্বদা বৈরী মনোভাব পোষণ করে এসেছে। রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য, সংখ্যাগরিষ্ঠ পাকি বাঙালিদের রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ ছিল আরো দুর্ভাগ্যজনক। কেন্দ্রীয় আইন পরিষদ বা গণপরিষদে বাঙালিদের যথাযথ প্রতিনিধিত্ব ছিল না। একমাত্র সোহরাওয়ার্দীর মন্ত্রিসভা বাঙালিদের প্রতিনিধিত্ব করলেও কুচক্রী পাকিস্তানি শাসক গোষ্ঠী সোহরাওয়ার্দীকে ক্ষমতায় থাকতে দেয়নি। মূল এবং সংশোধিত লাহোর প্রস্তাবে অঙ্গরাজ্যগুলোর স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছিল, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী প্রদেশের স্বায়ত্তশাসনের নীতি পরিহার করে শক্তিশালী কেন্দ্রীয় সরকার গঠন করে। তারা গণতান্ত্রিক মূল্যবোধকে পদধূলিত করে, ফলে বাঙালিদের মনে পাকিস্তানের প্রতি বিতৃষ্ণার মনোভাব জন্ম নেয়। 10. পূর্ব পাকিস্তানের জনগণের প্রতিক্রিয়া। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রশাসনিক ক্ষেত্রে বাঙালিদের ন্যায্য অধিকার উপেক্ষিত হওয়ার ফলে তাদের মনে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, যা বাঙালিদের মধ্যে তীব্র স্বাতন্ত্র্যবোধ ও স্বাধীনতা আদায়ের ঐক্যবদ্ধ চেতনার জন্ম দেয়। এই চেতনা শেষ পর্যন্ত বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার জন্ম দেয় এবং বাঙালিরা কয়েকটি ঐতিহাসিক পর্যায় অতিক্রম করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটায়। এবার আমি পূর্ব পাকিস্তানের জনগণের যে প্রতিক্রিয়া পাকিস্তান বাংলার পিছনে ছিল সেই প্রতিক্রিয়ার কারণগুলো পর্যায়ক্রমে তোমাদের উদ্দেশ্যে আলোচনা করছি। ক. ভাষা আন্দোলন। পশ্চিম পাকিস্তানিদের অন্যায় আচরণের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রকাশ ঘটে ভাষা আন্দোলনের প্রশ্ন। 47 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার রেসকোর্স ময়দানে ঘোষণা করেছিলেন, উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। একই দিন কার্জন হলে একই কথার পুনর্বার উচ্চারণ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ তীব্র প্রতিবাদ করেছিল। পাকিস্তানি শাসক গোষ্ঠীর এই ঘোষণাকে বাঙালিরা তীব্রভাবে প্রতিবাদ জানায়। 52 আর 21 ফেব্রুয়ারি বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে দুর্বল আন্দোলন সংগঠিত হয় এবং আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বরকত, সালাম, রফিক
বরকত সালাম, রফিক, জব্বার সহ আরো অনেকেই শহীদ হয়েছিলেন। তাদের অবদান বাঙালিদের মধ্যে জাতীয় চেতনা, ঐক্যের জন্ম দেয়। নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ আন্দোলনে শরিক হয়। ভাষা আন্দোলনের পথ বেয়ে বাঙালিরা স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়। 54 সালের নির্বাচন। 1954 সালের নির্বাচনকে ঘিরে বাঙালি জাতীয়তাবাদ আরো সুসংগত হয়। ভাষা আন্দোলনের চেতনাকে সামনে রেখে বাঙালিরা ঐতিহাসিক 21 দফাকে কেন্দ্র করে শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শেখ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানীর নেতৃত্বে ঐক্য ফ্রন্ট গঠিত হয় এবং তার নেতৃত্বে তারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং কয়েকটি আসন বাদ দিয়ে অধিকাংশ সকল আসনে বিজয়ী হতে সক্ষম হয়েছিল। আর এতে প্রমাণিত হয়ে যায় আর পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীকে স্বীকার করে না। এতে মুসলিম লীগের পরাজয় হয় আর বাঙালিদের বিজয় সূচিত হয়েছিল। আইয়ুব বিরোধী আন্দোলন। ইস্কান্দার মির্জার সামরিক শাসনের মাধ্যমে সোহরাওয়ার্দী মন্ত্রিসভাকে বাতিল করেন এবং সামরিক শাসন জারি করেন। 1 মাসের ব্যবধানে 1958 সালে অক্টোবর মাসে আইয়ুব খান সরকার সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতায় আসেন। আর এই সামরিক শাসন জারির মাধ্যমে সামরিক শাসন জারির বিরুদ্ধে বাঙালিরা প্রতিবাদ মুখর হয়ে ওঠে। তবে এই সময় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও দলীয় নেতা কর্মীদের গ্রেপ্তার করার ফলে আন্দোলন স্তীমিত হয়ে পড়েছিল। পাকিস্তানি স্বৈর শাসনের বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণের বড় ধরনের আন্দোলন গড়ে ওঠে 1962 সালে। আইয়ুব খান পূর্ব বাংলার কোন প্রতিনিধির অংশগ্রহণ ছাড়াই মন গড়ার সংবিধান বাঙালিদের উপর চাপিয়ে দিতে চাইলে আন্দোলন নতুন গতি লাভ করে। কারণ এই সংবিধানকে বাঙালিরা মেনে নেয়নি, কারণ এই সংবিধান আইয়ুব খানের স্বার্থ রক্ষার সংবিধান ছাড়া আর কিছুই ছিল না। 62 সালে শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন। 1962 সালে তৃতীয় উত্তেজনার ঘটনা ছিল শিক্ষা কমিশনের রিপোর্ট। আইয়ুব খান আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক SM শরীফকে প্রদান করে একটি শিক্ষা কমিশন গঠন করে। এই শিক্ষা ব্যবস্থায় কতগুলো হঠকারী নীতি সুপারিশ করা হয়, যেমন অবৈতনিক শিক্ষা বাতিল, আরবি হরফে বাংলা চালু ইত্যাদি। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন হিসেবে বাধ্য হয়ে সরকার এই কমিশনের সুপারিশ বাতিল করতে বাধ্য হয়। শরীফ ও আজেদ সহ অনেকে এই আন্দোলনে মৃত্যুবরণ করেছিল, শহীদ হয়েছিল। 6 দফা আন্দোলন। আইয়ুব শাসন আমলে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যের মাত্রা বেড়ে গেলে বাঙালিরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা কর্মসূচি ঘোষণা করেন। 6 দফার প্রতি বাঙালিরা অখণ্ড সমর্থন জানায়, কিন্তু আইয়ুব খান সরকার একে বিচ্ছিন্নতাবাদের নীল নকশা হিসেবে বর্ণনা করে বাঙালি নেতাদের উপর ব্যাপক নির্যাতন আরম্ভ করে। ফলে বাঙালিরা বুঝতে পারে পাকিস্তানিদের শাসনাধীনে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা বা সংরক্ষণ করা সম্ভব নয়। 69 গণ অভ্যুত্থান। আইয়ুব খান সরকারের নির্যাতন, অত্যাচার, ষড়যন্ত্র উপেক্ষা করে 6 দফা ভিত্তিক আন্দোলনকে এগিয়ে চলার এক পর্যায়ে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 34 জন নেতা কর্মীকে গ্রেপ্তার হন। ছাত্র সমাজ সংগ্রাম কমিটি গঠন করে এবং 11 দফার ভিত্তিতে রাজপথ দখল করে নেয় এবং আপামর জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে নারী, পুরুষ, শ্রমিক, শিক্ষক, ছাত্র সকলের সমর্থন এবং সহযোগিতা করে এবং সকলের জোর আন্দোলনের পরে সারা বাংলাদেশ একটি রণক্ষেত্রে পরিণত হয় এবং আইয়ুব খান সরকারের পতন ত্বরান্বিত হয়। 1970 সালের নির্বাচন। আইয়ুব খান সরকারের পতনের পর ইয়াহিয়া ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ডাক দেন। এই লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বাঙালিদের স্বার্থ বিরোধী হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি গ্রহণ করেন এবং নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করেন।
কেন্দ্র এবং প্রাদেশিক পর্যায়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 1971 সালের 16 ডিসেম্বর বিশ্বের এই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেন এবং ক্ষমতায় যাওয়ার জন্য রাষ্ট্রপতির নিকট আবেদন করেছিলেন, কিন্তু পশ্চিমা শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে এবং বঙ্গবন্ধু 7ই মার্চ ঐতিহাসিক ঘোষণা দেন এবং 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দেন এবং সেই ঘোষণার ভিত্তিতে দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে 30 লক্ষ প্রাণ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। এভাবে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রশাসনিক ক্ষেত্রে বাঙালিদের ন্যায্য অধিকার উপেক্ষিত হওয়ার ফলে তাদের মনে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তা বিভিন্নভাবে প্রকাশ পায়। বিশেষ করে উল্লেখ্য যে মূল্যায়ন করতে গেলে যদি বলা হয়, পাকিস্তানের 24 বছরের শাসনামলে বাঙালিরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা সহ সকল ক্ষেত্রে তাদের যুক্তিসঙ্গত অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। পশ্চিমারা নিজেদের স্বার্থে সবকিছু করেছে, পূর্ব পাকিস্তান থেকে সবসময় দাবি রাখতে চেষ্টা করেছে, কিন্তু এদেশের ছাত্র, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা তার সাথে আপোষ করেনি। সকলের সমন্বিত প্রয়াস ও আন্দোলনের ফলে পশ্চিম পাকিস্তানের প্রাঙ্গণ সূচিত হয়েছে এবং নতুন একটি রাষ্ট্র সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল, যার পরিণতিতে 71 সালে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। উপসংহার: পরিশেষে বলা যায়, ধর্মীয় ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তান এভাবে পূর্ব বাংলার জনগণকে শাসন এবং শোষণ করে আসছিল, যার ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম অব্যবহিত পরেই বাঙালিদের কাছে শোষণ বঞ্চনার চিত্র সুস্পষ্ট রূপে ফুটে ওঠে। পূর্ব পাকিস্তানের জনগণ বুঝতে সক্ষম হয় যে পাকিস্তান তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে, তারা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক দিক থেকে বঞ্চিত। তাই বাঙালিরা পাকিস্তানিদের কাছ থেকে নিজস্ব দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে নিয়মতান্ত্রিক আন্দোলনের সূচনা করে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালিরা 54 সালের নির্বাচন, 56 সালের সংবিধান প্রণয়ন, 58 সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1968 সালের গণ অভ্যুত্থান, 70 সালের নির্বাচন, সর্বোপরি 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে পাকিস্তানি শাসনমুক্ত করে বিশ্বের দরবারে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রিয় ছাত্রছাত্রীরা, এই প্রবন্ধটি রচনা করতে গিয়ে কিছু ভাষাগত ত্রুটি ছিল, মুদ্রণজনিত ত্রুটি রয়েছে, তোমরা সেটি ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবে। এই রচনাটি তৈরি করতে গিয়ে আমি যে সকল পুস্তকের সহায়তা নিয়েছি সেটি হচ্ছে ডক্টর আব্দুল ওদুদ মিয়া রচিত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, সৈয়দ সিরাজুল ইসলাম ও হিউল রঞ্জন নাথের 19 দেশের রাজনীতি, সৈয়দ সিরাজুল ইসলাম এর সামাজিক পরিবর্তন 19 দেশের রাজনীতি, ডক্টর গিয়াসউদ্দিন মোল্লার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, মোহাম্মদ আবুল কাসেমের তুলনামূলক রাজনীতি, রৌনক জাহানের বাংলাদেশ পলিটিক্স, প্রবলেম এন্ড ইস্যুস, লুসিয়ান পাইয়ের সাউথ ইস্ট এশিয়ান পলিটিক্যাল সিস্টেম, কেবি সাইদ পাকিস্তানি পলিটিক্স ইন পাকিস্তান, দি নেচার অ্যান্ড ডাইরেকশন অফ চেঞ্জ, এম কাহিন, মেজর গভর্নমেন্ট অফ এশিয়া। সবাইকে ধন্যবাদ।